দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের শোতে। আমি মুক্তাদির রশিদ, আপনাদের সঙ্গে আছি রোমিও স্পিক নিয়ে। বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ 2013 সাল। 13 সালে অনেকগুলো ঘটনা ঘটেছে, একটার পর একটা ঘটনা হয়তো আপনারা অনেকে ভুলেও গেছেন, কিন্তু বাংলাদেশের রাজনীতি এবং ফ্যাসিবাদের উত্থান বুঝতে 2013 সালটি খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয়েছে 2013 সালে আমার জীবনে রিপোর্টিং ক্যারিয়ারের সবচাইতে সুন্দর দিন ছিল, সবচাইতে সুন্দর বছর ছিল, সবচাইতে সুন্দর মুহূর্ত ছিল। একদিকে যেমন আমরা দেখেছি শাহবাগের উত্থান, সেদিকে হয়েছে শাপলা চত্বর, সেখানে হয়েছে একদিকে থাবা বাবা, অন্যদিকে মাহমুদুর রহমানের গ্রেপ্তার, একদিকে আমার দেশের উপরে আক্রমণ, অন্যদিকে শাহবাগীদের আস্ফালন, একদিকে অধিকারের বিরুদ্ধে মামলা, অন্যদিকে হেফাজতের হত্যাকাণ্ডগুলোর তদন্ত না হওয়া। এই সব কিছু মিলিয়ে আপনি আমি যেভাবেই দেখি না কেন, দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে হয়েছে। এক, বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান হয়েছে 2014 সাল থেকে, আর দুই, বাংলাদেশের সমাজকে ভাঙছে এই শেখ হাসিনা বা তার স্বৈরতান্ত্রিক মানসিকতা ঠিক দুই ভাগে। একদিকে আপনাকে হতে হবে ইসলামিক, অন্যদিকে আপনাকে কথিত প্রগতিশীল বা সেকুলার। আমার আপনার মতো যে মানুষগুলো যারা কোনো দিকেই যেতে চায় না, তাদের জন্য হয়ে গেছে এক ভীষণ সংকট। ঠিক সেরকমই এখন সংকট আবারও বাংলাদেশে আসছে, আর তাই আমি চিন্তিত, আমি ভীষণভাবে চিন্তিত বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ নিয়ে। কেন আমি হঠাৎ করে 2013 সালকে এই 12 বছর পরে টেনে নিয়ে আসলাম তা আপনাদেরকে একটু বলতে চাই। এখন বাংলাদেশে এই সমাজকে ঠিক দুই ভাগে ভাগ করার চেষ্টা করা হচ্ছে। এক পক্ষ যারা হেফাজতের দিকে বা ইসলামের ধারণার দিকে রয়েছে, অন্য পক্ষ যারা নারীদের রক্ষায় বা নারীদের অধিকারের জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু এখানে যদি আপনি সূক্ষ্ম মিল এবং সূক্ষ্ম পার্থক্য দেখতে পান, তাহলে হয়তো চমকে উঠবেন। কি সেই মিল, কি সেই পার্থক্য? আপনারা জানেন যে বাংলাদেশে হেফাজতের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটি ক্যারেক্টার জড়িত। বাংলাদেশের এই হেফাজতকে অনেক দিন পর্যন্ত তার বয়ান তৈরিতে সাহায্য করেছেন ফরহাদ মাজহার এবং নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন। তারা হেফাজতের বিরুদ্ধে যে সমস্ত প্রোপাগান্ডাগুলো হচ্ছিল সেগুলো ভাঙতে সহায়তা করেছে। অ্যাবডাকশনের গল্প সাজানো হয়, সেই ঘটনাতে ফরহাদ মাজহারের যে ধরনের চারিত্রিক গুণাবলী ফুটে ওঠে, তারপরেই হেফাজতের সঙ্গে সম্পর্কে ছেদ ঘটে। কিন্তু নুরুল ইসলাম ভূঁইয়া ছোটনের মতো মানুষদের এই ইসলামী দলগুলোর উপরে প্রভাব কখনোই কমে নেই, বরঞ্চ তার খুবই বিশেষ বন্ধু পিনাকি ভট্টাচার্যের মধ্য দিয়ে হেফাজতের সাথে সেই সম্পর্ক আরো গভীর থেকে গভীরতর হয়েছে। কেন আমি নুরুল ইসলাম ভূঁইয়া ছোটনের কথা বলছি? কারণ নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন এই বর্তমান সরকারের পলিসি মেকারদের সাথে না থেকেও খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, খুবই গুরুত্বপূর্ণ একজন ক্যারেক্টার, এবং তিনিই সিদ্ধান্ত দিতে পারেন অনেকগুলো মিনিস্ট্রিতে। তার বন্ধু, তার কাছের মানুষ, তার শোভাকাঙ্ক্ষী, তারা এখন রাষ্ট্র চালায়, তারাই এখন সরকার চালায়। তাহলে কেন আমি তার কথা বলছি? তার কথা এই জন্য বলছি, একদিকে যখন হেফাজত, অন্যদিকে নারীবাদীদের সংঘাত চলছে, তার ভেতরে এই একটা ব্যক্তিত্ব যার দুদিকেই হাত রয়েছে। কোন সে হাত? আপনারা নিশ্চয়ই জানেন, নিহত হয়েছিলেন এক মানবাধিকার কর্মী নাসরিন হক। তার স্বামী হচ্ছেন এই নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন। এই ছোটনের অর্থাৎ নাসরিন হকের বড় বোনটাকে আপনারা জানেন? অবশ্যই জানার কথা। নাসরিন হকের বড় বোন হচ্ছেন শিরিন হক, যিনি এই নারী কমিশন যেটা হয়েছে তার প্রধান। অর্থাৎ দেখেন, মাহমুদুর রহমানের মতো একজন সম্মানিত ব্যক্তি সরোয়ার দিতে যাচ্ছেন হেফাজতের এই প্রোগ্রামে, সেটার পেছনে আমি নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন জড়িত না থাকলেও আমি ধরে নিব, কারণ ওনার সঙ্গে নুরুল ইসলাম ভূঁইয়া ছোটনের যে কাছের মানুষগুলো এবং নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন নিজে এই মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ মাহমুদুর রহমানের মতো ব্যক্তিত্ব গিয়ে নারীবাদের বিরুদ্ধে যে অবস্থানটি আমাদের আলেম ওলামারা নেওয়ার চেষ্টা করছেন, সেটাকে যেরকম জাস্টিফাই করার চেষ্টা করেছেন, একই সঙ্গে নারীদের রক্ষায় তারই আপনজন নারীর
অধিকার রক্ষায় একটি রিপোর্ট জমা দিচ্ছে। তাহলে দেখুন কেন এটা কাজ করছেন। কারণ আমার দৃঢ় ধারণা এই মুহূর্তে যখন প্রধান বিরোধী দল নির্বাচন নিয়ে, সংস্কার নিয়ে এবং আগামীর ভবিষ্যৎ নিয়ে কথা বলছে, বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে এবং কোনো বিষয়ই তেমন কোনো মাথাচাড়া দেওয়ার মতো সুযোগ সৃষ্টি করেনি, তখন একটি বিষয় এসেছে যেটাকে সমাজকে ভাগ করা যায় এবং নির্বাচনী প্রচারণা থেকে বা নির্বাচনী অঙ্গীকার থেকে দূরে সরে রাখা যায়। এবং একই সঙ্গে ভবিষ্যতে আপনার সামনে একটা বাইনারি ক্রিয়েট করা হবে। অর্থাৎ আপনি যদি 2013-তে আবার ফিরে যান, তাহলে আপনি দেখবেন যে এই নুরুল ইসলাম ভূঁইয়া ছোটনরা যেমন একই সঙ্গে হেফাজতেরকে একদিকে দেখেছে, তাদেরই বন্ধু বান্ধব আর এক মোড়কে শাহবাগের কাছে এসে শাহবাগী হয়ে এই জনাব পিনাকি ভট্টাচার্য, ওনারা তখন শাহবাগের পক্ষে ছিলেন, আর তাদেরই আর এক গ্রুপ বন্ধু যারা হেফাজতের সঙ্গে ছিলেন। এখন দেখেন এই নারীদের অধিকার রক্ষায় যারা কাজ করছেন তাদের সঙ্গে এই ইসলামী চিন্তা ভাবনার মানুষগুলোকে সংঘাতে জড়িয়ে দিচ্ছেন। এটা আপনারা বুঝতেই পারছেন না যে একই হাতে একইভাবে দুই পাশে দুইজন মানুষ খেলছে, বা আপনারা বলতে পারেন যে একই মানুষ তার দুই হাত দিয়ে দুই পাশকেই উস্কাচ্ছে। ইসলামপন্থী এই হেফাজতের আলেম ওলামাদের প্রকৃতপক্ষে কথা বলার কথা ছিল ন্যায় বিচারের জন্য, অর্থাৎ আলেম ওলামারা অবশ্যই দাবি জানাবেন 2013 সাল থেকে 2025 সাল পর্যন্ত বা 2024 সাল পর্যন্ত তাদের উপরে যে মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে, তাদের যে নির্যাতন করা হয়েছে, তাদেরকে যে হত্যা করা হয়েছে, তার বিচারের জন্য তারা বড় সমাবেশ করবেন। আনফরচুনেটলি আমরা সেটা দেখিনি। আমরা দেখছি কি ঠিক উল্টো ভাবে নতুন একটা বয়ান তৈরি করে, নতুন একটি সংকট তৈরি করে সমাজকে শেখ হাসিনার মতো করে আবারও দুই ভাগে ভাগ করা হচ্ছে। আপনি কি শাহবাগী না শাপলাবাগী, সেই বিতর্কে নতুন করে আবারও আপনাকে জড়িয়ে দেওয়া হচ্ছে। আমি মনে করি যে বাংলাদেশের ভবিষ্যতের জন্য এটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করবে। যেমন ভাবে বর্তমানে আপনারা জানেন যে কেবলমাত্র জুলাই বিপ্লবের সব ক্রেডিট নেওয়ার জন্য একটি রাজনৈতিক দল এককভাবে ভূমিকা নিতে অতি ব্যস্ত হয়ে গেছে। তারা মনে করে না যে শিবির কোনো কাজ করেছে কিনা, তারা মনে করে না অন্য দল করেছে কিনা, সব ক্রেডিট নিয়েই তারা, ঠিক আওয়ামী লীগ যেমন 71 সালের পরবর্তী সময় সব ক্রেডিট নিতে চেয়েছিল, ঠিক তেমনি ভাবে তারাও নিয়ে সমাজকে বিভাজিত করছে। একইভাবে এখনকার সমাজকে আরো ভয়ঙ্কর দিকে নিয়ে যাওয়ার জন্য একপাশে নারীবাদী বা নারীদের অধিকার সোচ্চার মানুষগুলোকে, অন্য পাশে ইসলামের জন্য, ইসলামের আইডিওলজি রক্ষার জন্য আর এক পক্ষ মানুষকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। আমি মনে করি এটা খুবই সাধারণ একটি ঘটনা ছিল। এটি ছিল তাদের দুই পক্ষকে একসঙ্গে নিয়ে বসা, তাদের যে সংকটগুলো ছিল, যে বিষয়ে বিতর্ক ছিল, সেগুলো নিয়ে তারা নিজেরা কথা বলে এটা সলভ করতে পারতেন এবং বাংলাদেশের সোসাইটিকে, বাংলাদেশের সমাজকে যতটুকু প্রয়োজন সেইটুকু দিয়ে একটি খুব সুন্দর সমাজের সবার কাছে গ্রহণযোগ্য একটি অধিকারের প্রস্তাবনা বা একটি রিপোর্ট জমা দেওয়া। কিন্তু আমরা কি দেখছি, সেই 2013 সাল শাহবাগ থেকে শাপলা চত্বর, এই সরকার কি করবে না করবে, কিন্তু এখনো একটি পক্ষ খুব স্ট্রং ভাবে চেষ্টা করছে নতুন একটি বিপ্লবী সরকার গঠনের মধ্য দিয়ে। ঠিক ইরানে যেভাবে বিপ্লবী সরকার ক্ষমতা নিয়ে প্রথমে লেফটিস্টদেরকে কচুকাটা করেছে, তারপরে সেকুলারদেরকে কচুকাটা করেছে এবং তারপরে খোমেনি ক্ষমতা নিয়ে দীর্ঘ বছর ধরে সেখানে রাজত্ব করেছেন, ঠিক একই মোড়কে বাংলাদেশেও একটি প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা হচ্ছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন। আগামী রাজনীতিগুলোতে যেভাবেই আসুক না কেন আপনারা সন্দেহের দৃষ্টিতে দেখবেন, সে হোক বিএনপি, হোক অন্য রাজনৈতিক দল, এমন হোক কি ডক্টর ইউনূস নিজেই। সবাইকে শুভেচ্ছা, খোদা হাফেজ।